আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে ঐকিক নিয়ম। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাবো কষ্ট করে কথা লেখা ক্লিয়ার আছে কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, ওকে। এবার এই অধ্যায়টা আমরা দুটো ক্লাস নিব, তো একদম বেসিক সহ ইনশাল্লাহ শেখাবো আপনাদের। ওকে, তাহলে শুরু করি আমি। খেয়াল করি, চ্যাপ্টারটা হচ্ছে ঐকিক নিয়ম। এখান থেকে তো প্রশ্ন চাকরি পরীক্ষায় আসেই। তার থেকে বড় কথা হচ্ছে আপনি যদি ম্যাথ ভালো পারতে চান, অঙ্কে যদি ভালো করতে চান, এই চ্যাপ্টারটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে লাগবে শতকরা, চ্যাপ্টারে লাগবে লাভ ক্ষতি, সুদ কষা, ভগ্নাংশ, বিভিন্ন ম্যাথ সমাধান করতে আমাদের ঐকিক নিয়ম লাগে। প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা করতেও লাগে। যাই হোক, আজকে আমরা এটা বেসিক সহ শিখবো। তো প্রথমে সাধারণ ঐকিক নিয়ম ভালো করে বোঝার জন্য তিনটা জিনিস বুঝতে হবে। সেটা কি? এক নম্বর হচ্ছে লাইন সাজানো। লাইন সাজানো, এটা আমাদের বুঝতে হবে যে আমরা একটা ঐকিক নিয়মে ম্যাথ করার সময় লাইন কিভাবে সাজাবো। এটা গেল। দুই নম্বর হচ্ছে কখন গুণ করব। কখন গুণ করব। তিন নম্বর বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে কখন ভাগ করব। এই তিনটা বিষয় যারা ভালো করে বুঝতে পারবে তারা মোটামুটি সাধারণ যে ঐকিক নিয়মগুলো আছে পারবে। ওকে, তাহলে লাইন কিভাবে সাজাবো? প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে লাইন কিভাবে আমি সাজাবো। মনে রাখবেন, প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে রাখবো আমরা, তাইলেই হবে। প্রশ্নে যেটা আউটপুট হিসেবে চাইবে, প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে, সেটা শেষে। এটা গেল। তাহলে আমরা যখন লাইন সাজাবো মনে রাখবো প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে। উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো এটা। কখন গুণ করব? বেশি যদি দরকার হয়, মানে বেশি হলে আমরা গুণ করব, বেশি হলে গুণ। কখন ভাগ করব? কম হলে ভাগ করব। তিনটা বিষয়, যে প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে, বেশি হলে গুণ, কম হলে ভাগ। ঠিক আছে? এই তিনটা বিষয় যারা আয়ত্ত করতে পারবে মোটামুটি এনাফ। ঠিক আছে? ওকে, এখন আমরা তিনটা বিষয় একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কখন আমরা লাইন কিভাবে সাজাবো, গুণ কিভাবে করব, ভাগ কিভাবে করব। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। ঠিক আছে? ঝাপসা দেখা যাচ্ছে? ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। মনে করেন, সাপোজ একটা উদাহরণ আমি বললাম 20 জন লোক একটি কাজ 5 দিনে করে। 5 দিনে করে। একজন লোক কাজটি
কত দিনে করবে। সিম্পল একটা উদাহরণ। তো ভালো করে খেয়াল করি, 20 জন লোক একটা কাজ করে 5 দিনে, একজন লোক কাজটা কত দিনে করবে। তাহলে এই প্রশ্নের ডাটা কয়টা? দুইটা। কি কি ডাটা? জন একটা ডাটা, দিন একটা ডাটা। প্রশ্নে চাইছে কি? দিন চাইছে। প্রশ্নে যেহেতু দিন চাইছে, লাইন লেখার সময় দিন শেষে রাখতে হবে আমাকে। আমি কিভাবে লিখবো? আমি লিখবো যে 20 জন কাজটি করে 5 দিনে। তাহলে 20 জন করে 5 দিনে। আপনি কথাটা এভাবে বলতে পারেন যে 5 দিনে করলে 20 জন লোক লাগে। আমরা সেটা কেন লিখলাম না? কারণ দিন চাইছে লাইন লেখার সময় দিন শেষে, তাহলে লাইন লেখাটা আমরা বুঝতে পারছি। ওকে, এবার বলছি কি একজন লোক। একটু দেখেন যে 20 জন লোক একটা কাজ করলে 5 দিনে শেষ হয়, ওই 20 জনের কাজটা একজনে করলে কি দিন বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন? বেশি প্রয়োজন। যখনই বেশি লাগবে 20 গুণ। মানে মনে রাখবেন এই জিনিসটা বেশি, কারণ এখানে গুণ হবে, অর্থাৎ কম হলে ভাগ হবে। মানে ফিক্স থাকবে। এই জিনিসটা কখনো গুণ কখনো ভাগ। আর একবার দিন চাইছে লাইন লেখার সময় দিন শেষে গেল। 20 জনের কাছে একজনে করলে দিন বেশি লাগবে, তাই গুণ শেষ। তাহলে এই প্রশ্নটার মাধ্যমে আমরা দুইটা জিনিস শিখছি, যে লাইন কিভাবে সাজাবো আর কখন গুণ হবে। এবার ভাগের একটা উদাহরণ দেখি। হ্যাঁ, তারপর আমরা ম্যাথ শুরু করবো। আমি বললাম কি যে 5টি বইয়ের দাম 200 টাকা। একটি বইয়ের দাম কত? কত? সিম্পল একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের ডাটা দুইটা, কি? বইয়ের সংখ্যা আর টাকার পরিমাণ। তাহলে প্রশ্নের টাকা চাইছে, লাইন লেখার সময় টাকা শেষে, তাহলে কি লিখবো? 5টি বইয়ের দাম 200। তাহলে একটা বইয়ের দাম কি কম হবে না বেশি হবে? 5টা বই কিনতে আপনার 200 টাকা লাগবে, একটা কিনতে কম লাগবে, কমের কারণে এই 5 ভাগ। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে কখন ভাগ করতে হয়, কম প্রয়োজন হলে ভাগ করতে হয়। তিনটা জিনিস প্রশ্ন যেটা চাইবে লাইন লেখার সময় শেষে, বেশি হলে গুণ, কম হলে ভাগ, এর বাইরে কিছু নাই। এইগুলো শেষ। আমরা এখন ম্যাথ শুরু করব, এগুলো প্রয়োগ করব আমরা। হ্যাঁ, এগুলো প্রয়োগ করব। প্রাইমারিতে অভিজ্ঞ নিয়ম থেকে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না, আমরা সব ধরনেরই প্র্যাকটিস করব। এখান থেকে মোটামুটি এভারেজ প্রশ্ন হয়। একটু কমেন্ট আপনাদের চেক করি কোনো সমস্যা কিনা। এবার ম্যাথ শুরু। প্রশ্ন নাম্বার 1, আপনার যে আমি শীট দিব সেই শীটের 1 নং প্রশ্ন। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়। তো বলছে কি 5 জন লোক ওই কাজ, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে। ওকে, এটা একটা প্রশ্ন, এটা নিবন্ধনে আসছিল। যাই হোক, প্রাইমারি তো আসে, নিবন্ধনও আসে, বিসিএস পিলিতে মানসিক দক্ষতাও আসে। তো যাই হোক, ডাটা কি প্রশ্নের দুইটা, কি কি? লোক সংখ্যা একটা ডাটা, ঘন্টার সংখ্যা একটা ডাটা। প্রশ্নের চাওয়াটা কি, আউটপুটটা কি চাইছে? সময়, তার মানে ঘন্টা চাইছে। প্রশ্নে যেহেতু ঘন্টা চাইছে, লাইন লেখার সময় ঘন্টা শেষে, তাহলে আমরা কি লিখবো? যে 15 জন কাজটি করে 3 ঘন্টায়। একজন কাজটি করে, 15 জন কাজটা করে 3 ঘন্টায়। তাহলে 15 জনের কাছে একজনে করলে কি সময় বেশি লাগবে, তাই 15 গুণ। অতএব চাইছে কি 5 জন লোক। এবার দেখেন বেশি কমের যে তুলনাটা, প্রথম লাইনের সাথে আমরা দ্বিতীয় লাইন তুলনা করি, যে 15 জন কাজ করলে 3 ঘন্টা লাগে, একজন করলে বেশি লাগবে। এবার দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনের তুলনা, একজন করলে বেশি লাগে, 5 জন করলে একজনের তুলনায় কম সময় লাগবে। তাহলে এই 5 ভাগ। তাহলে বিষয়টা ভালো করে বোঝেন, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের তুলনা, দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইনের তুলনা। আর একবার আমি বুঝাই, 15 জন লোক কাজ করলে 3 ঘন্টা লাগে, একজন লোক কাজ করলে সময় বেশি লাগবে, তাই 15 গুণ। একজনের জায়গায় 5 জন হলে সময় কম লাগবে, তাই 5 ভাগ। 9 ঘন্টা হচ্ছে আনসার। ওকে, এখন এই প্রশ্নগুলো কি পরীক্ষা হলে আমরা এভাবে করবো না, পরীক্ষা হলে আরো সংক্ষেপ করে ফেলতে হবে।
পরীক্ষার হলে এই কথাবার্তাগুলো আমরা একদমই সংক্ষেপ করে ফেলবো। কি করবো আমরা পরীক্ষার হলে? এভাবে লিখবো যে 15 জন লোক কাজটা করে 3 ঘন্টায়, একজন লোক কাজটা করলে আমাদের সময় বেশি লাগবে তাই 15 গুণ, 5 জন লোক কাজটা করলে সময় কম লাগবে তাই 5 ভাগ। পরীক্ষা হলে আমরা এইটুকু করবো, আর কোনো কিছু করবো না, কোনো বাংলা লিখবো না, কিচ্ছু লিখবো না, এইটুকু করবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নটা আশা করি বুঝতে পারছি। এখন আমাদের আসলে ঐকিক নিয়ম কোনটা বলতে পারেন? 15 জনের কাছ থেকে আমরা সরাসরি 5 জনের কাজ বের করতে পারি না, মাঝখানে একজন হিসাব করতে হয়েছে। ওই যে একজনের হিসাবটা করলাম ওইটা ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা হলো প্রতি এককের যে হিসাবটা। আপনি 15 জনের কাছ থেকে কিন্তু সরাসরি 3 জনের কাজ 5 জনের কাজ বের করতে পারেন না, মাঝখানে একজনের কাজ লাগছে, ওইটা ঐকিক নিয়ম। ঠিক আছে, তো ঐকিক নিয়ম হলো প্রতি এককের যে হিসাব, একের হিসাব আর কি। ওকে, আমরা একটা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন বলছে কি, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? লোকের কতদিন চলবে। ওকে, তাহলে এই প্রশ্নটার চাওয়াটা কি, আউটপুট চাইছে কি, দিন চাইছে। তাহলে লাইন লেখার সময় দিনটা শেষে আমরা কি লিখবো, যে 15 জন লোকের চলে 40 দিন, মানে 15 জন লোক খাবার খাইলে 40 দিন যায়। একজন লোক খাবার খাইলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। 15 জনের খাবার একজনে খাইলে বেশি লাগবে, এই জন্য কি 15 গুণ। অতএব চাইছে কি 40 জন লোক, একজন লোক খাবার খাইলে সময় বেশি লাগে, 40 জন লোক খাবার খাইলে সময় কম লাগবে, তাই 40 ভাগ 15 হচ্ছে অ্যান্সার। এই যে একজনের হিসাব করছেন, এটার নাম ঐকিক নিয়ম। ঠিক আছে, তাহলে 15 জনের খাবার ছিল 40 দিনের, একজনে যদি সেটা খায় সময় বেশি লাগবে, 40 জনে খাইলে সময় কম লাগবে, তাই ভাগ। ওকে, এখানে শর্টকাট শেখা যাবে না। ঐকিক নিয়মে শর্টকাট শিখলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, কারণ আমাদের ঐকিক নিয়ম বিভিন্ন জায়গায় লাগে। টাইপ 2, চার নাম্বার কোশ্চেনে বলছে কি, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? এবার একটু খেয়াল করি, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? তাহলে আমাদের সব সময় প্রশ্নের ডাটা খুঁজতে হবে। ডাটাগুলা কি, 12 জন শ্রমিক, তাহলে শ্রমিক সংখ্যা, 3 দিন, দিন সংখ্যা, 720 টাকার পরিমাণ। তাহলে আমি তো আপনাদের 2 ডাটার ম্যাথ করাছি, 3 ডাটা কিভাবে আসলো? এবার দেখেন, 9 জন শ্রমিক সমপরিমাণ, ব্যাপারটা হলো 12 জন শ্রমিককেও 720 টাকা ইনকাম করতে হবে, 9 জন শ্রমিককেও 720 টাকা ইনকাম করতে হবে, তাই না? তাহলে টাকার পরিমাণ যেহেতু সমান, হিসাব যেহেতু সমান, এটাকে আমরা ক্যালকুলেট করবো না, এটা উজ্জ্ব অবস্থায় থাকবে। ব্যাপারটা হলো সমপরিমাণ, ওই পরিমাণ থাকবে সেটাকে বাদ দিয়ে হিসাব করব, কারণ যেটা সমান সেটা আমার ধরা দরকার নাই। দেখেন কিভাবে করতে হয়। প্রশ্নে চেয়েছে কি দিন, লাইন লেখার সময় দিন শেষে, তাহলে কি লিখবো? 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে। তাহলে একজন শ্রমিক 720 টাকা, এই 720 টাকা উজ্জ্ব থাকবে, হিসাবের মধ্যে আসবে না। তাহলে 12 জনের 720 টাকা ইনকাম করতে 3 দিন লাগে, 12 জনের ইনকাম একজনে করতে গেলে দিন বেশি লাগবে, তাই 12 গুণ। অতএব চাইছে কি 9 জন, একজনের জায়গায় 9 জন শ্রমিক হইলে 720 টাকা আয় করতে সময় কম লাগবে, তাই 9 ভাগ। 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 12 কে ভাগ করলে হয় 4, অ্যান্সার হচ্ছে 4 দিন।
এটা ডান কিনা বলেন, এটা ডান কিনা? হ্যাঁ, একজন ভাই লিখছেন যে টাকা ভিন্ন হইলে কি করতেন, তখন সেটা 3 ধাপের রৈখিক, সেই ব্যাথ আমি করাবো। 3 ধাপ না, 4 ধাপও চাইলে সম্ভব। হ্যাঁ, এখানে যদি টাকা ভিন্ন থাকতো তখন আপনার হিসাব করতে হতো কম বেশির একই, যে 720 টাকা আয় করতে কত লাগবে, এর থেকে কম লাগবে। একই ভাবে করবেন, একটা ধাপ মানে এখানে একটা হিসাব বেশি হবে। সেরকম ম্যাথও আমাদের আছে, 3 ধাপের রৈখিক বলা হয়। মানে 2 ডাটার অঙ্ক 2 ধাপের রৈখিক, 3 ডাটার অঙ্ক 3 ধাপের রৈখিক, এরকম। সেগুলো আমরা করাবো, সমস্যা নাই। ওই যে আপনার পুকুর খনন করতে যে ম্যাথ গুলা, বিভিন্ন অঙ্ক আছে, শুধু কি এক টাইপের অঙ্ক? ওকে, নেক্সট প্রশ্ন টাইপ 3, সেটা হচ্ছে একটা প্রশ্ন দেখাই। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? এটা হলো আমাদের প্রশ্ন। তো এখানে হচ্ছে যখন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করবে না করবে এই টাইপের প্রশ্ন, একটু দেখেন। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটা কত দিনে শেষ হবে, তাহলে লোক সংখ্যা একটা ডাটা, দিন একটা ডাটা, এবং অতিরিক্ত বলা আছে। আচ্ছা, শুরু করি আমরা। প্রশ্নে দিন চেয়েছে, লাইন লেখার সময় দিন শেষে, তাহলে কি করব আমরা? আমরা বলবো এরকম যে 9 জন লোক কাজটি করে কত দিনে? 12 দিনে। তাহলে একজন লোক কাজটি করবে, 9 জন লোক কাজ করলে 12 দিন লাগে, একজন করলে কি অবশ্যই দিন বেশি লাগবে, তাই 9 গুণ। অতএব এইখানে বলছে অতিরিক্ত 3 জন, আমি কি এখানে 3 জন লিখবো? মানে আমার ফ্যাক্টরিতে 9 জন ছিল, আমি এক্সট্রা 3 জন নিয়ে আসছি, তার মানে কি 3 জন কাজ করবে, বাকি 9 জন করবে না? ব্যাপারটা কিন্তু এরকম না। আগের 9 জন তো করবেই, তাদের সাথে ওই 3 জন মিলে মোট 12 জন এই কাজটা করবে। ব্যাপারটা হলো, আমরা কি এখানে 3 লিখবো? না, তাহলে ভুল হবে। এখানে 3 লেখার মানে হলো বাকি 9 জন বসে থাকবে, ব্যাপারটা এরকম না। ধরেন আপনার বাসায় আপনারা 5 জন মানে 5 জন লোক আছেন, এখন 3 জন মেহমান আসলো, তার মানে কি মেহমানরা খাবে, আপনারা খাবেন না? এরকম না, আপনারাও খাবেন, মেহমানরাও খাবে। একই অবস্থা, যখন অতিরিক্ত বলবে, নতুন লোক বলবে, তখন আমরা কি করব? আগের লোকের সাথে এখানে যোগ করে হিসাব করব। তাহলে 9 জন আমার আগে ছিল, আর 3 জন যোগ হবে, মোট 12 জনের কাজটা করবে। তাহলে একজনের জায়গায় 12 জন লোক করলে সময় আমাদের কম লাগবে। তাহলে 12 12 ভাগ 9 হচ্ছে আনসার। এখানে না যোগ করতে হবে এই টাইপের প্রশ্নে, যখন অতিরিক্ত বললো, মানে এটা আপনি চিন্তা করবেন বাস্তবে, তাইলেই হবে। বড় একটা কমেন্ট দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছি। এরকম আরো কিছু প্রশ্ন আপনি দিয়ে দিব আমি শিটে, হ্যাঁ। আচ্ছা, এবার শ্রমিক সংখ্যা নির্ণয়, অতিরিক্ত শ্রমিক সংখ্যা নির্ণয়, টাইপ 4। অতিরিক্ত, এটা ইম্পর্টেন্ট। শ্রমিক সংখ্যা নির্ণয় যারা নোট করে পড়বে তারা অনেক ভালো করবে, যারা শুধু পিডিএফ বা বই খাতা দেখে দেখে নোট বই ম্যাথ করবে, মানে যারা খাতায় লিখে লিখে বারবার নোট করবে ম্যাথ, তারা ভালো করবে। কারণ ম্যাথ এমন একটা বিষয়, আপনি না লিখলে ভুলে যাবেন। 10 নম্বর কোয়েশ্চেন, 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজ
18 দিনে শেষ করতে, অতিরিক্ত বলতেও পারে বা নতুন লোক বলতে পারে, শেষ করতে অতিরিক্ত অথবা বলতে পারে নতুন কতজন লোক লাগবে। ওকে, প্রশ্নের ডাটাগুলো খেয়াল করি, আমাদের কাজে ডাটা খেয়াল করা, আর কোনো কাজ নেই। তাহলে 30 জন লোক, মানে লোক একটা ডাটা, দিন একটা ডাটা। তাহলে লাইন সাজানোর সময় কি হবে শেষে দেখেন, এবার মজার ব্যাপারটা দেখেন, কতজন লোক লাগবে, তার মানে প্রশ্নে কি চাইছে, লোক চাইছে। এখন আপনি যদি ওই কোশ্চেনে যেরকম দেওয়া সেরকম লেখেন যে 30 জন লোক 21 দিনে করে, তাহলে কি আপনার ম্যাথ হবে? হবে না, কারণ আপনার লোক চাইছে। লাইন লেখার সময় এবার লোক শেষে এবার কি লিখবো, 21 দিনে করতে পারে 30 জন লোক। মানে প্রশ্নে যেরকম দেয়া আছে সেরকম যদি স্রোতে গা ভাসায় তাহলে হবে না। ওকে, এবার আমরা শুরু করি। 21 দিন সময় আছে, 21 দিনে কাজটা করার জন্য 30 জন লোক দরকার। 21 দিনের কাজটা মাত্র একদিনে যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমার লোক বেশি লাগবে, এই জন্য এই 21 গুণ। 21 দিনের কাজটা একদিনে করা, মানে দিন যখন কমবে লোক তখন বাড়বে, লোক যখন বাড়বে দিন তখন কমবে। ওইভাবে থিঙ্কিং না করে আপনি বাস্তবে ভাবেন, 21 দিনের কাজটা একদিনে করতে অবশ্যই লোক বেশি লাগবে। চাইছে কি 18 দিনে, এখন 18 দিনে কাজ করে ফেলতে বলছে আমাদের। তাহলে একদিনে থেকে 18 দিন হলে আমাদের কি একটু হলে লোক কম লাগবে। আমরা যদি কাটাকাটি করি, 6 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 5, 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, 5 7 35 জন। এখন কি 35 জন অ্যান্সার হবে? আপনি কি 35 দাগাবেন? না, 35 দাগাইলে ভুল হবে। এই ম্যাথ থেকে যদি এই দুইটা শব্দ বা এটা যদি মুছে দেই যে 18 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, তাহলে আমার অ্যান্সার 35 হবে। বাট যখন আমি এখানে অতিরিক্ত বলতেছি বা নতুন বলতেছি তখন আমার অ্যান্সার ওটা হবে না। আমার ফ্যাক্টরিতে আগে 30 জন লোক ছিল, আমি হিসাব নিকাশ করে দেখছি 35 জন লোক লাগবে, তার মানে 5 জন বেশি লাগবে, অ্যান্সার 5। মানে 21 দিনের কাজটা 18 দিনে করার জন্য হিসাবে 35 জন লোক আসছে, তাহলে আমার আগে 30 জন ছিল, তাহলে কি করব, 35 - 30, অ্যান্সার 5। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখিত পরীক্ষাতেও আসে। এই বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি কিনা, আমি সামনে যাব কিনা। ওকে, সামনে যাব না। আমরা একদিনে শেষ করবো না, আমাদের আরেকটা ক্লাস লাগবে বিজ্ঞানের, ঠিক আছে? তাহলে শেষ হবে ভালো করে। খেয়াল করি সবাই। তো এই টাইপ কতটা 4, টাইপ 4-এ যাওয়ার আগে আমি টাইপ 4 না, সরি 5, আমি একটু আলোচনা করতে চাই। সেটা হলো এরকম ব্যাপারটা। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে একটা বই আছে আমার কাছে, এই বইটা আমি সমান 2 ভাগ করছি, একদম সমান। এখন সমান 2 ভাগ করে আমি বললাম কি যে অর্ধেক করতে আমার 20 দিন লাগে। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, যে একটা বইয়ের অর্ধেক পড়তে বা শেষ করতে আমার 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ শেষ করতে কয়দিন লাগবে একটু আমাকে বলেন তো। বা আপনি বলতে পারেন একটা রাস্তা অর্ধেক করতে 20 দিন লাগবে, সম্পূর্ণ করতে কয়দিন লাগবে, একটু কমেন্টে জানান সবাই। কি বলছি আমি, যে সম্পূর্ণ করতে কয়দিন লাগবে, অর্ধেক করতে আমার 20 দিন লাগে, সম্পূর্ণ করতে কয়দিন লাগবে একটু বলি। একজন লিখছেন, হ্যাঁ অনেকে 40 লিখছেন। কারণ এই অর্ধেক করতে যেহেতু 20 দিন লাগে, তাহলে এই অর্ধেক করতেও 20 দিন লাগবে, তাহলে মোট আমার 40 দিন লাগবে। আমি এটা অন্যভাবে আর এক ভাবে বুঝতে পারি, যেমন আমি বললাম একটা রাস্তা, এটাকে আমি 3টা ভাগ করব, সমান 3টা ভাগ। এটা যদি আমি বলি 1/3, মানে 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে, তাহলে সম্পূর্ণ করতে 60 দিন লাগবে। কিভাবে, এই ভাগে 20, এই ভাগে 20, মোট হলো 60। তো আমরা এখন যে প্রশ্নগুলো দেখবো সেখানে সম্পূর্ণ কাজ করতে কয়দিন লাগবে সেটা বলা থাকবে না, বলবে যে অর্ধেক করতে এত দিন লাগে, 3 ভাগের 1 ভাগ করতে এত দিন লাগে। তো আপনি খণ্ডাংশ কাজ নিয়ে ম্যাথ করতে পারবেন না, আপনি ওই অর্ধেক বলা থাকলে সম্পূর্ণ হিসাব করে ম্যাথ শুরু করবেন। ব্যাপারটা হচ্ছে প্রশ্নে আপনাকে
তখন একটা প্রশ্ন করলাম যে একটা কাজ করতে 40 দিন লাগে, ওটা আপনাকে বলবো না, আমি বললাম যে একটা কাজ করতে অর্ধেক করতে 20 দিন লাগবে। যখনই আপনাকে বলতেছে অর্ধেক করতে 20 দিন লাগবে, আপনাকে বুঝে নিতে হবে সাথে সাথে যে সম্পূর্ণ করতে 40 দিন লাগবে। একটা ম্যাথ আমরা দেখি। যেমন প্রাইমারি প্রশ্ন 2014 সালের 13 নম্বর কোয়েশ্চেন, 15 জনের কোন কাজের অর্ধেক করতে কতদিন লাগে? 20 দিন লাগে। 20 দিন লাগে। আচ্ছা, 20 কতদিনে 20 জন লোক পুরো কাজটা শেষ করবে? কতদিনে 20 জন লোক সম্পূর্ণ বা পুরো কাজটি শেষ করবে? কাজটি শেষ করবে, এটা হলো আমাদের কোয়েশ্চেন। তো বলছে 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, কতদিনে 20 জন লোক পুরো কাজ শেষ করতে পারবে, মানে পুরো কাজের হিসাব বলছে, বাট আমাকে তথ্য দিছে অর্ধেকের। আমি তখন বলি যে 15 জনের অর্ধেক করতে আমার 20 দিন লাগে, ওই করতে হলে ম্যাথটা জটিল হয়ে যাবে, অত জটিল আমি যাবো না, আমি সম্পূর্ণ করে নিব, আগে কনভার্ট করে নিব। তাহলে সম্পূর্ণ করতে কয়দিন লাগে বের করি। সম্পূর্ণ করতে লাগে, অর্ধেক করতে 20 দিন লাগে, বাকি অর্ধেকে 20 দিন লাগবে, মোট লাগবে 40 দিন। এখন আমি লাইন কিভাবে সাজাবো, যেহেতু দিন চাইছে, আমি বলবো 15 জনের পুরো কাজটি করতে লাগে 40 দিন। মানে আমি কখনই এই 20 দিন ব্যবহার করব না প্রশ্নে, কারণ আমার সবসময় সম্পূর্ণ কাজের হিসাব করতে হবে। ওকে, একজনের পুরো কাজটি করতে লাগে, 15 জন লোক কাজ করলে 40 দিন লাগে, একজন করলে অবশ্যই দিন বেশি লাগবে। আচ্ছা কি 20 জন, একজনের জায়গায় 20 জন হইলে কি সময় কম লাগবে? 20 40 ভাগ করলে 2, 15 করে 30 দিন হচ্ছে আনসার। এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে আসে, এটা 14 সালে আসছিল প্রাইমারিতে। ওকে, মুছে দিলাম। হ্যাঁ, আমরা কি বুঝতেছি? জাস্ট 3টা জিনিস, লাইন কিভাবে সাজাবো, কখন গুণ করব, কখন ভাগ করব, এই 3টা জিনিস প্রয়োগ করে আমরা জাস্ট চিন্তা ভাবনা করবো যে প্রশ্নে কি অতিরিক্ত চাইছে, নাকি অর্ধেক দেওয়া আছে, নাকি অতিরিক্ত লোক সংখ্যা ওখানে আগেই দেওয়া আছে, কোনটাকে দেওয়া আছে, এটা ভাববো। মানে এখানে কঠিন কিছু নাই। আচ্ছা, এবার একটু বড় প্রশ্ন দেখি আমরা, সেটা হলো, এটা প্রাইমারি 18 সালের কোয়েশ্চেন, যে লোক চলে যাবে আসবে এরকম প্রশ্ন। কোয়েশ্চেন 17, কোন ছাত্রাবাস, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষাতে। 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, এটা হলো আমাদের কোয়েশ্চেন। এই টাইপের প্রশ্নগুলা প্রাইমারিতে ভালোই আসে, এটাও 18 সালে আসছিল। কি বলছে, একজন 20+20 বোঝে নাই, এই যে সেই বলছিলাম একটা বই, একটা কাজ, এটা রাস্তা মনে করেন, এই রাস্তার অর্ধেক করতে 20 দিন লাগে, তো এই অর্ধেকে 20 দিন লাগলে এই অর্ধেকে 20 দিন লাগবে, এভাবে 40 হয়েছে। তো মানে ম্যাথ করার আগে তো আমি বেসিক আলোচনা করে নিয়েছিলাম, তাই না? আপনার একটা বই ধরেন অর্ধেক শেষ করতে 20 দিন লাগে, তাহলে বাকি অর্ধেকে 20 দিন, মোট হলো কি 40 দিন। একটা রাস্তার 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগে, তাহলে বাকি 2 ভাগে 20 দিন 20 দিন 40 দিন, মোট 60 দিন লাগবে, এরকম হিসাব আর কি। ওকে,
কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, সবাই দাগায় রাখবেন নোট করার সময়। তো এই যে এই টাইপের প্রশ্ন হচ্ছে লোক চলে যায়, অনেক সময় লোক আসে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিন কত অবশিষ্ট আছে। এইটা একদম যে ম্যাথ বলুক না কেন, যারা চাক না কেন, এই লোক চলে যাওয়া আসার ম্যাথের শুরুতে অবশিষ্ট দিন, এটা দিয়ে ম্যাথ শুরু আমাদের। অবশিষ্ট দিন খেয়াল করি সবাই। 30 দিনের খাবার ছিল, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসছে, এই কথাটা মানেটা কি? 5 দিন পর আরো ছাত্র আসছে, তার মানে 5 দিনের খাবার শেষ। নতুন যারা আসলো তারা কিন্তু 30 দিনের খাবারে ভাগ বসাবে না, তারা 30 - 5 25 দিনের খাবারে ভাগ বসাবে। আর একবার বুঝাই আমি, ভালো করে বোঝেন। দিন ছিল মানে 30 দিনের খাবার ছিল, 5 দিন পর কিন্তু মেহমান আসছে বা নতুন লোক আসছে, তার মানে ওই যে 5 দিন পর আসলো, 5 দিনের খাবার সবাই খাইছে, 5 দিনের খাবার শেষ। তাহলে এই 10 জন কিন্তু 30 দিনের খাবারে ভাগ বসাইবে না, তারা 30 - 5 এই অবশিষ্ট 25 দিনের খাবারে ভাগ বসাইবে। এইটা আমাদের সব সময় করা লাগবে, সে লোক আসুক বা যাক। 30 দিনের খাবার ছিল, 5 দিন পর মেহমান আসে, তার মানে 5 দিনের খাবার শেষ, ওই 5 দিনে তারা ভাগ বসাইবে পারবে না, তারা 25 দিনে ভাগ বসাইবে। এবার হচ্ছে মোট লোক বা অবশিষ্ট লোক। লোক যদি যায় তাহলে বিয়োগ হবে, আসলে যোগ হবে। ওকে, এবার লোক আসছে তাই না? তাহলে আমাদের 40 জন ছাত্র ছিল, আরো 10 জন আসছে, 50 জন এসে। এই পর্যন্ত সবার বোঝার কথা। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে এই টাইপের প্রশ্নে। শুরুতে করতে হবে অবশিষ্ট দিন, তারপর মোট লোক বা অবশিষ্ট লোক। এবার তো এই লাইন সাজানো, এইটাই হলো মেইন। এই কোশ্চেন গুলো আমরা এখানে এসে এই চিন্তাটা করব, যদি লোক না যাইতো বা না আসতো, এই চিন্তাটা আমাদের করতে হবে এখানে এসে। যদি লোক না আসতো তাহলে ওরা না কি করতো? এখানে যদি 10 জন লোক না আসতো তাহলে যেটা হইতো যে 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 5 দিন খাইছে, মানে 25 দিন আছে। তাহলে 40 জন ছাত্র 5 দিন খাবার খাইছে আর 25 দিন খাইতে পারতো। যদি কেউ না আসতো তাহলে এটা গণনা করতো। দেখেন আমি আবারও বুঝিয়ে বলতেছি, এই লাইনটা সাজানোর সময় আমাদের থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে যে লোক আসে নাই। তাহলে লোক যদি না আসে তাহলে ব্যাপারটা কি হবে? 40 জন ছাত্রের 25 দিনের খাবার এখনো আছে, মানে 5 দিন খাইছে, তাহলে আর 25 দিন আছে, তাহলে সেটা লিখবো। 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের। বা এরকমও বলতে পারতেন যে এটা বললে ভালো হয়, 40 জন ছাত্রের অবশিষ্ট খাদ্যে, এটা ভালো দেখায়, 25 দিন চলতো বা চলতো 25 দিন। এটা মানে অবশিষ্ট খাদ্য 40 জন খাইলে আর 25 দিন যাইতো, তাহলে একজন খাইলে অবশ্যই দিন বেশি লাগবে। আমরা জাস্ট টেস্ট করে দেখবো যে 40 জনের খাবারে যদি এখন 50 জন খায়, মোট আগে 40 ছিল আর 10 জন আসলো, তাহলে 50 জন খাইলে কি হবে? দিন কমও লাগবে শেষ হইতে। তাহলে 25 দিয়ে 50 কে ভাগ করলে 2, 2 দিয়ে 40 কে ভাগ করলে 20, আনসার হচ্ছে 20 দিন চলবে। যারা বুঝি নাই এই পার্টটা, যারা বুঝি নাই আমি আরেকবার বুঝাইতেছি। এই লাইনটা কিভাবে সাজাবেন? যদি লোক না আসতো, তাহলে 40 জন ছাত্রের 25 দিনের খাবার অবশিষ্ট আছে, ওই 40 জনের জায়গায় 50 জন খাইলে 25 দিনের খাবারটা 20 দিনে শেষ হবে। সেইটাই চাইছে যে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে। একবারে বাই পানি অঙ্ক, কোনো প্যাচ নাই ভিতরে। আর একবার বুঝাই, ফার্স্টে বের করবেন অবশিষ্ট দিন, তারপর বের করবেন মোট লোক বা অবশিষ্ট লোক। এবার লাইনটা সাজাইবেন যে অবশিষ্ট যে জিনিসটা আছে, 40 জন ছাত্রের অবশিষ্ট খাদ্য আছে 25 দিনের, ওই 40 জন ছাত্রের 25 দিনের খাবারে 50 জন খাইবে, তাহলে 20 দিনে শেষ হবে। সেটাই চাইছে প্রশ্নে। এটা বুঝছি কিনা আমরা? এইটা বুঝছি কি না? এখান থেকে আরেকটা ঝামেলার প্রশ্ন আছে, এটা অনেকে বোঝে না। এটা 19 সালের একটা প্রশ্ন আছে, প্রাইমারি প্রথম ধাপের, ওইটাই আমি করাবো। করে তারপর ছুটি দিব। আর একটা প্যাচের প্রশ্ন আছে, একটু ধৈর্য ধরেন। সবাই বুঝতে পারছি না? ওকে। রমজান মাসে আসলে ক্লাস নেওয়াও কষ্টকর, করানো কষ্টকর, একটু কষ্ট হলো আমাদের করতে হবে। ক্লাস চলমান থাকবে, ক্লাসের কোনো মাফ নাই।
আসলে কিছু মানুষ আছে যদি কোর্সে ভর্তি হয়, ক্লাস করার খবর নাই, সবাই তো ক্লাস করে না। না, আমাদের আমাদের লেখিংস তো নাই, আমাদের কাজ, আমরা কথা দিয়েছি আপনাদের 100 ক্লাস নেবই। এখন রুটিনের ব্যাপারে বলি। প্রথম কথা, রমজান মাস, ইফতারের পর ক্লাস নিতে গেলেও কষ্ট হয়ে যায়, 10টার সময় ক্লাস নিতে কষ্ট হয়ে যায়, দিনেও কষ্ট হয়ে যায়। মানে কারো দিনের ক্লাস নিলে সুবিধা, কারো ইফতারের পর ক্লাস নিলে সুবিধা, কারো 10টার পর নিলে সুবিধা। এখন এটা অনলাইন কোর্স, এক একজন এক এক মতামত দিবে। একটা নির্দিষ্ট টাইমেই ক্লাস হচ্ছে। আজকে ইংলিশ ক্লাস হবে 10টায়, স্যার নিতে পারবেন, আমি ঢুকে গেলাম ক্লাসে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আপনার মন মানসিকতা থাকতে হবে ক্লাস করা। আপনি যদি ভাবেন যে রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না, এই সেই, আপনার জীবনও ক্লাস করা হবে না ভাই, জীবনও হবে না। আমি এখানে কষ্ট করে ক্লাস নিচ্ছি না, আপনি কেন পারবেন না করতে? মানে আপনাদের কাজ হচ্ছে ঠিক মতো ক্লাস হচ্ছে না, ওই আপনি যখন ভাবতেছেন যে ঠিক মতো বা রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না, একজন ঠিকই ক্লাস করতেছে। কিছু পাবলিকের কাজই হচ্ছে বসে বসে শুধু এইসব ভাবা, মানে ক্লাস করার নামে নাই। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে যে এই কোর্সে ভর্তি হওয়ার পর সে একটা ক্লাস করে নাই। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে একজন না, অনেক আছে। মানে আমি আপনাদের এই মেসেজটা দিতে চাই যে আপনারা কষ্ট করে ভর্তি হয়েছেন, আমরাও কষ্ট করে ক্লাস নিচ্ছি, কিছু শেখেন। এমন না যে আমরা মানে ফালতু জিনিস পড়াচ্ছি, এরকম তো না। অভিজ্ঞ অনেক টিচার ক্লাস নিচ্ছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস কষ্ট করে ক্লাস, ভালোটা যেন ফলাফল আসে, আউটপুট যেন আসে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের কি বুড়া বয়সে এসে মানে উদ্দেশ্য কি শুধু পড়া? কি হবে আমাদের? আমাদের উদ্দেশ্য চাকরি পাওয়া। এই মানে শেষ সময় আইসা ওইভাবে কিছু করার ভাবার সময় নাই। কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে পরীক্ষা কমন পাওয়া যায়। তো এই যাই হোক, কথাটা এই জন্যই বললাম যে আপনারা যারা 80% আমাদের কোর্সে আছেন, আমরা যে কথা দিছি তার চেয়ে বেশি ক্লাস তো হবে, এটা গ্যারান্টি। শেষ পর্যন্ত ক্লাস করেন। আমরা যখন যে পারতেছি ফাঁকা টাইমে ক্লাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এবং এই কোর্সে ক্লাস মিস গেছে এরকম দিন যায় না, মানে একজন টিচার না পারলে একজন টিচার ক্লাস নিছে। এই 19 নাম্বারটা কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয়। এটা কি লিখতে পারি, একটু যে টেস্টটা দিয়ে দিলাম, এটা অনেকের বুঝতে প্রবলেম হয়, তো এটা একটু ভালো করে বুঝাই। একটি সেনাবাহিনীর খাদ্য গুদামে, এটা আমি এই যে ইউটিউবে অনেক কমেন্ট পাইছিলাম আর কি, সেজন্য বললাম। সেনাবাহিনীর গুদামে, গুদামে, ক্লাস 8-এর অঙ্ক মেবি উদাহরণে আছে। সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাহ, অন্য জায়গায় কিছু পাবলিক আছে আবার স্মার্ট বোর্ড ছাড়া তার ক্লাসই করতে পারে না। ভালোই লাগে না তাদের ক্লাস করতে, মানে স্মার্ট বোর্ড ছাড়া তারা আর কি চলতে পারবে না, এমন হয়ে গেছে ব্যাপারটা। বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের সৈনিকের আরো 30 দিন চললো। মেয়াদ বড় কিন্তু সমাধান ছোট। চললো, তারপর প্রশ্নটা করছে কি, কতজন সৈনিক অন্য জায়গায়, জায়গায়, বোর্ড তো শুধু ম্যাথেই পড়ে গেল। কি আছে, ওকে, তাহলে আমরা সমাধান এখানে লিখতে পারবো এইটুকুর মধ্যে। ক্যামেরা কোন মতো দেখা পারবো, সমস্যা নেই। নিচের দিকে নামাই দিই, একটু একটু বড় করে দেখবেন। আর এমন অবস্থা ম্যাথ লিখতে লিখতেই বোর্ড ভরে গেছে। ওকে, যাই হোক, আমরা সমাধান করতে পারবো আশা করছি। প্রশ্নটা পড়ি। এই যে আমি প্রশ্নটা লিখে লিখে পড়াইলাম না, এটাও মাথায় কিছুটা প্রশ্নটা। আচ্ছা, আরেকটা ব্যাপার কথা বলি, মানে ম্যাথের পারার আগে কিন্তু ম্যাথ চেনাটাও জরুরি, সেটা জানেন? মানে এই ম্যাথটা আপনি আগে করছেন কিনা, কিভাবে করতে হবে সেটা জানাটা জরুরি। মানে আপনার পরীক্ষার হলে এই 19 নাম্বার কোশ্চেন পরীক্ষা আসছে, এই প্রশ্নটা আপনি আগে দেখছেন কিনা বা এই টাইপের কোশ্চেন করছেন কিনা, আপনার কিন্তু এটা কমন পড়তে হবে। হঠাৎ করে আননোন প্রশ্ন করতে গেলে আপনার মানে সময় লাগবে, আপনি পারলেও। তো এই জন্য প্রশ্ন বারবার পড়তে হয়। তো এই যে বোর্ডে করানোর একটা সুবিধা আছে, সেটা হলো প্রশ্ন যখন লিখে লিখে পড়াই, মুখে অনেকবার বলে, আপনাদের মাথায় কিছুটা ক্যাচ আপ হয়। ওকে, আবার নেগেটিভ দিকও আছে, সময় চলে যায়।
একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকের মোট 30 দিন চলছে, এখানে আরো না, মোট 30 দিন চলছে। কতজন সৈনিক অন্য জায়গায় গিয়েছিল? মানে আগের যে প্রশ্নটা ছিল যে সৈনিক আসবে বা ছাত্র আসবে, ছাত্র যাবে, সেই সংখ্যাটা দেওয়া ছিল যে 10 জন ছাত্র আসছিল আগের ম্যাটে, আর এখানে গেছে কয়জন সেটা চাইছে। প্রশ্নে যাই চাক, আমাদের কাজ অবশিষ্ট দিন বের করা সব সময়। অবশিষ্ট দিন খেয়াল করি, 40 দিনের খাবার ছিল, 13 দিন পর সৈন্য অন্য জায়গায় গেছে। এর মানে কি এই 13 দিনের খাবার সবাই খাইছে, 13 দিনের খাবার শেষ। আর একবার, 40 দিনের খাদ্য ছিল, 13 দিন পর সৈনিক অন্য জায়গায় গেছে। এর মানে কি 13 দিন তারা খাইয়ে গেছে, ওই 13 দিনের খাবার শেষ। হিসাব হবে কি 40 থেকে 13 বিয়োগ করলে এই 27 দিনের খাবারে এখন আমরা হিসাব নিকাশ করব। তা আপনি এই টাইপের কোশ্চেন দেখলে কাজে অবশিষ্ট দিন বের করা, এটা যারা বুঝিনি আর একবার, 16 দিনের খাবার ছিল, 13 দিন খাইয়া চলে গেছে, 13 দিন শেষ, 27 দিনের খাবার আছে। প্রশ্নে সৈনিকের সংখ্যা চাইছে, লাইন লেখার সময় সৈনিকের সংখ্যা শেষে। তো আমরা এখানে আবার একই চিন্তা করব যে অবশিষ্ট খাদ্যে এই 1500 সৈনিকের কত দিন চলার কথা, মানে যদি লোক না যাইতো আর কি, তাহলে আমরা কি বলতে পারি যে 27 দিন চলতো বা যেত 1500 সৈনিকের। এই লাইনটা আরেকবার বুঝাই, মানে এই ম্যাথ থেকে যদি লোক না যাইতো তাহলে 1500 সৈনিক 13 দিন খাবার খেয়েছে, তাহলে আর তারা 27 দিন খাইতে পারতো, যেহেতু এবার সৈনিক চেয়েছে সৈনিক শেষে। মানে এই লাইনটা এভাবে মনে রাখবেন, এই লাইনটা বানানোর উপায়টা হচ্ছে যদি না যাইতো না আসতো এরকম চিন্তা করতে হবে। ওকে, 27 দিন খাবার খাইলে 1500 সৈনিক লাগে, একদিনে যদি শেষ করতে চাই সৈনিক বেশি লাগবে। মানে আমরা যদি 27 দিনের খাবারটা একদিনে খেতে চাই তাহলে সময় বেশি, মানে সৈনিক বেশি লাগবে। এবার ওই যে সৈনিক চলে গেছে যার কারণে 27 দিন না চলে 30 দিন চলছে, আর 30 দিন হবে এটা জন্য। ব্যাপারটা ভালো করে বোঝেন, মানে 1500 সৈনিককে 27 দিন চলার কথা খাবারে, বাট 30 দিন চলছে। কেন চলছে, রিজনটা কি? ওই যে সৈনিক জায়গায় চলে গিয়েছিল। তাহলে আমরা আসলে হিসাব করে দেখবো যে 27 দিন চলার জন্য 1500 সৈনিক দরকার, 30 দিন চলার জন্য কত সৈনিক দরকার? এখানে কম হবে। 27 দিনের খাবার একদিনে খেতে গেলে সৈনিক বেশি লাগে, একদিনের খাবার 30 দিনে খেতে গেলে সৈনিক কম লাগে। 30 শূন্য শূন্য 3 50 দেড়শো, তাই না? 1350, 50 এটা গুণ করবেন। এখন দেখেন 27 দিন চলার জন্য 1500 সৈনিক দরকার ছিল, 30 দিন চলার জন্য 1350 জন সৈনিক দরকার। তা আমার তো সৈনিক 1500 ছিল, 1350 কিভাবে হইলো? ওই যে 150 জন চলে গেছে, এটাই আনসার। তাহলে কি লিখবেন? সৈনিক চলে গেছে এটা 150। এটা আমি আর একবার বুঝাই, দেখেন 3 লাইনের অঙ্ক, বাট কথা অনেক। 40 দিনের খাবার ছিল, 13 দিন পর সৈনিক গেছে, মানে 27 দিনের খাবার আছে। 27 দিন খাইতে পারতো 1500 সৈনিক, 30 দিন খাইছে, মোট 1350 জন সৈনিক লাগছে, তার মানে 150 জন চলে গেছে, কাহিনী শেষ। কাহিনী শেষ। তো আজকে আর করাবো না, আমাদের আরেকটা পার্ট আছে যে 7 থেকে ভাগের ঐকিক। আমি যে বিসিএস এর ব্যাচ সেখান থেকে আপনাদের প্রাইমারি যে টাইপটা সেটা করাচ্ছি এই শীট থেকে, এটারই পিডিএফ আপনাদের দিচ্ছি আর কি আমি। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে বাকি পার্টটা, মানে আজকে শেষ করতে গেলে কঠিন হয়ে যাবে, আরো দেখা গেছে 1 ঘন্টা আধা ঘন্টা মতো লাগবে। তো রমজান মাসে এত কষ্ট করার দরকার নেই, আরেকদিন এটা শেষ করে দিব। তাহলে সংখ্যা শেষ করলাম আর লসাগু শেষ করলাম, এবার ঐকিক শেষ করবো, ঠিক আছে? প্রাইমারির জন্য আমাদের মেইন টার্গেটটা থাকবে পাটিগণিত একদম সব শেষ করা, তারপর বীজগণিতের স্পেসিফিক টপিকগুলো শেষ করা, তারপর জ্যামিতি। বুঝতে পারছেন? প্রাইমারির জন্য হট টপিকই হচ্ছে পাটিগণিত, মানে আপনার 12-13টা প্রশ্ন, কম 10 থেকে 12টা প্রশ্ন শুধুমাত্র পাটিগণিত থেকে হয় নর্মালি। মানে 10টা তো হবেই, মানে 50% প্রশ্ন তো পাটিগণিত। অনেক সময় 11টা হয়, 12টা হয়, 13টা হয়। বীজগণিত থেকে 4-5টা, জ্যামিতি থেকে 3-4টা, এরকম। এটা তো বুঝতে পারছি, কোনো প্রবলেম আছে এই ম্যাথটা বুঝতে? এটা কিন্তু বই দেখে আপনি করতে গেলে বুঝবেন না। আচ্ছা, বইয়ে কি এই যে আমি মুখে যেটা বলতেছি, আপনি মুখে যেটা বলতেছেন, কি বই লেখা সম্ভব কিনা? সম্ভব না। বইয়ে অফিসিয়াল ভাবেই লেখা সম্ভব, বইয়ে তার প্যারাগ্রাফ লেখা সম্ভব না একটা ম্যাথের পিছনে। এই জন্য ক্লাস করতে হবে, ক্লাস না করলে হবে না। ঠিক আছে, ভালো থাকেন সবাই।
আচ্ছা, এখন আপনাদের আগামীকালকে আচ্ছা আগামীকালকে একদিন পরেই নেই, সোমবারে, সোমবার না সরি রবিবারে সংখ্যা পদ্ধতির উপর একটা ক্লাস টেস্ট হবে, শুধুমাত্র সংখ্যা পদ্ধতির উপরে, যেহেতু এটা প্রাইমারি একটা স্পেসিফিক টপিক। তাহলে আমি ক্লাসে বলে দিচ্ছি, পোস্ট করে দিব যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন আমার। আগামী রবিবারে ওই তো ইফতারের পরে লিঙ্কটা দিয়ে দিব, রাত 12টা পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। 20 মার্কের একটা পরীক্ষা হবে শুধুমাত্র সংখ্যা পদ্ধতির উপরে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, আগামীকালকে ইংরেজি ক্লাস হবে।